জাভা কি এই জিনিসটা বোঝার আগে আমাদের আপাতত মাঝখানে পাইথন ক্লাস নিয়েছে সব প্র্যাকটিস করতেছিলাম। ওকে এটা আপনার লজিকটাই স্টুডেন্টের গুড গুড গুড। এখন প্রোগ্রামিং জিনিসটা কি আপনাদের এখানে বলছে কি ইনস্ট্রাকশন টু কম্পিউটার আর ডিভাইস টু পারফর্ম আ টাস্ক। আমি ওনাকে একটা ইনস্ট্রাকশন দিতে পারি কারণ উনি আমার ল্যাঙ্গুয়েজ বুঝে, ওনাকে দিতে পারি উনি আমার ল্যাঙ্গুয়েজ বুঝে, ওকে দিলে কিন্তু ও বুঝবে না। ওকে বুঝাইতে হলে কিভাবে করা লাগবে সেই টেকনিকটা আমার ইউজ করতে হবে। ঠিক একইভাবে ডিভাইস বা কম্পিউটার একটা জড় বস্তু, বাট ওর মধ্যে বুঝার একটা মেকানিজম আছে। সো আমরা যদি না বুঝাই তাহলে ও বুঝবে না। সো আমরা বুঝানোর পর ওকে যদি আমরা কোনো কমান্ড দিই বা কোনো কিছু করতে বলি তাহলে সেই জিনিসটা যেটার মাধ্যমে করব সেটাই কি আমাদের প্রোগ্রামিং। এটুকু কি ক্লিয়ার? ওকে। কম্পিউটার 0-1 ছাড়া কিছু জানে, এটা আমরা ছোটকাল থেকে পড়ে আসছি, কিন্তু বলছে সো উই নিড টু সেন্ড দ্য ইনস্ট্রাকশন ইন দ্য ফর্ম অফ 1-0। এখন সবচেয়ে বড় ফ্যাক্ট, ডু ইউ রাইট দ্য প্রোগ্রাম ইন 1-0? আমরা কি কখনো 1-0 তে প্রোগ্রাম করি নাকি আমরা আমাদের বোঝার জন্য আমাদের কাছাকাছি বোঝার জন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করি, তাই না? সবই তো আমাদের আন্ডারস্ট্যান্ডেবল, তাই না? যেমন ইন্টিজার আমাদের আন্ডারস্ট্যান্ডের জন্য, বাট কম্পিউটার ইন্টিজার বলতে কিছু বুঝবে না। ওকে বোঝানোর জন্য মিডলওয়্যার একটা জিনিস আছে, সেই জিনিসটা ওকে আমাদের কোডটাকে 0-1 ফরম্যাটে নিয়ে যায় এন্ড 0-1 কোডটাকে পরে ওকে বোঝায় যে এখন এটা করো। ও আবার আউটপুট হিসাবে 0-1 জেনারেট করে, সেটা আবার কি করে কম্পাইল হয়ে সে আমাদের ফরম্যাটে এসে আমাদের চোখের সামনে আসে। একটু কি বুঝছেন স্যার? ওকে, আমরা ক্লাসিফিকেশন বা ইভ্যালুয়েশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা আমাদের এসএসসি তে এইচএসসি তে আমরা পড়ছিলাম। বাস ফোন কানেক্ট হয়েছে। কার ফোন? এটা আমার স্ক্রিন না, এটা জানো না। আমার ফোন না স্যার, অন্য রুম থেকে কেউ ফোন দিয়ে যে স্ট্রিম করছে, বুঝা উচিত ছিল না, দেখতাম কি করে। আচ্ছা দেখেন, প্রথমে আমাদের যে ইভ্যালুয়েশন, দেখেন প্রত্যেকটা জিনিসের একটা ইভ্যালুয়েশন আছে যে কিভাবে আসছে, তাই না? এটা আমাদের এইচএসসি তেও পড়ার কথা। যখন আপনারা কোড যখন করছেন তখন হলো আপনারা ওই কোডের আগে কিছু বাংলা পড়া, যেটা অলওয়েজ আপনারা স্কিপ করছেন, ওই জিনিসটা এখন আপনাদের ঠাইসা ধরে আবার পড়াইতে হবে। দেখেন আমাদের প্রথমে যেটা আসছে, যেটা কম্পিউটার ডিরেক্ট বুঝে, মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজের কাজ কি ছিল? একটা ওয়ার্ডকে সে 8 বিটে লিখতো। আপনি যদি জাস্ট আপনার নামটা প্রিন্ট করতে চাইতেন বা ওকে বুঝাইতে চাইতেন, প্রায় চিন্তা করেন কারো যদি নাম 7 থেকে 8টা বড় হয় বা যদি কেউ ফুল নাম লিখতে চায় পুরো বোর্ড ভরা 101010, সেই জিনিসটাই কি মেশিন ল্যাঙ্গুয়েজ। এন্ড মেশিন ল্যাঙ্গুয়েজটাই প্রথমে আসছে, একদম প্রথমে। পরে আস্তে আস্তে অ্যাসেম্বলি কোড আসছে। অ্যাসেম্বলি কোডটা কি? এইটা আসলে কি করে? এই জিনিসটা আসলে একটা মিডলওয়্যার টাইপ কাজ করে, হালকা পাতলা মিডলওয়্যার। মানে কি আমাদের কোডটাকে কাইন্ড অফ বাইনারির কাছাকাছিতে নিয়ে যায়। ওকে, নট ফুললি, ওইটা কম্পাইলারের কাজ। অ্যাসেম্বলি কোড অন্য কিছু। ওকে, এটা নিয়ে ডিটেইলস আগাবো না, কারণ এটা ডিটেইলস করতে গেলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। অ্যাসেম্বলি কোড নিয়ে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনাদের 6 মাসের একটা কোর্সই আছে, মানে থাকতে পারে আর কি। অ্যাসেম্বলি মাইক্রোপ্রসেসরের টাইপ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পাবে, ওএস এর টাইপ। তো আপাতত জাস্ট বুঝে রাখেন অ্যাসেম্বলি জিনিসটা কি, কাইন্ড অফ কাছাকাছি বাইনারি কোডের সাথে কানেক্ট করে দেয়। ওকে, এরপর আসে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমরা কিভাবে মনে রাখবো কোনটা হাই লেভেল কোনটা লো লেভেল? অবভিয়াসলি হাই লেভেল, শুনেন, আমরা অলওয়েজ চিন্তা করবো কার পার্সপেক্টিভে? মেশিনের পার্সপেক্টিভে। চিন্তা করেন, মেশিন আমরা যে কোডটা লিখি ওটা মেশিনের জন্য কি হাই লেভেল না, কঠিন না? আমরা যেটা লিখি ও কি ডিরেক্ট ওটা বুঝবে? এই জন্য আমরা এখন যতগুলা লিখি সেগুলা কি হাই লেভেল। আর লো লেভেল কোনটা? মেশিন। মেশিন ল্যাঙ্গুয়েজ কি
লো লেভেল। কারণ কি ওটা ওর জন্য কি দুধ ভাত না, ও ইজিলি বুঝতে পারবে না, কারণ ওকে আমরা বুঝাইতেছি ওর ভাষায়, তাই না? আমরা 150 ওয়ার্ড নিয়ে আমাদের নাম লিখতেছি, 10101111 এরকম করে লিখতেছি, তার মানে এটা ওর জন্য লো আর এটা ওর জন্য কি হাই। এটুকু তো বুঝছেন? আচ্ছা, আরেকটা জিনিস ভালো মতো বলি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যেহেতু এটা কি আমাদের ভাষা, এখন আপনাদের কিছু মুখে কথা বলি যে জিনিসগুলো আমি পরীক্ষায় দিতে পারি। শুনেন, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কম্পিউটার কি ডিরেক্ট বুঝে? কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের কি লাগে? কম্পাইলার। লো লেভেল ল্যাঙ্গুয়েজে কি কম্পিউটার ডিরেক্ট বুঝে? ওর জন্য কি কম্পাইলার দরকার? না, হয় না। মেশিন ল্যাঙ্গুয়েজই তো বাইনারি, তার মানে কি ও আলাদা করে মাঝখানে কিছু লাগে না। আপনিও হিন্দি বুঝেন, আমিও হিন্দি বুঝি, আমি এখন যদি হিন্দি বলি তাহলে আপনি ডিরেক্ট বুঝবেন, কিন্তু এখানে আপনি হিন্দি বুঝেন না, আমি বাংলা বলি, তার মানে কি হিন্দি বলি, তার মানে কি আপনার মাঝখানে একজন দোভাষী লাগবে। সেটাই হলো কি কম্পাইলার। কম্পাইলারের কাজ কি? দোভাষীর কাজ করে, সে বুঝায় দেয় যে ওকে সে এটা বলছে, সে এটা বলছে। ওকে, সো কম্পাইলার এখানে অনেক ইম্পর্টেন্ট। এখন যদি বলে আই ইট রাইস, সে যদি আপনি ট্রান্সলেট করে আমি এখন মাঠে খেলতে যাব, সো খুব ঝামেলা। এই কারণে আসলে কম্পাইলার খুবই ইম্পর্টেন্ট কোডের ক্ষেত্রে, এবং কম্পাইলার ডিজাইন করা একটা ওয়ান্ডারফুল জব, এটারও কাজ আছে। আমি আপনাদের সবগুলাই বলবো, কম্পাইলার ডিজাইন করার জন্য আপনাদের জব আছে, এটা হাই লেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজ। ওকে, পাবেন। স্যার, যখন ফার্স্ট কম্পিউটার ইনভেন্ট হয় তখন কি স্যার এই রকমের সিস্টেমই ছিল নাকি আস্তে আস্তে এটা আস্তে আস্তে মডিফাই হয়েছে। তখন ফার্স্টে একমাত্র ওই যে জানেন যে এটা ক্যালকুলেটর হিসেবে ইউজ করে, হ্যাঁ, আডা লাভলেস পরে এই জিনিসটা আরো ইজি করার জন্য কোড নিয়ে আসে। ওকে, এখন এই জিনিসগুলো জাস্ট ইনফরমেশনের জন্য যে কোনটা নন স্ট্রাকচার প্রোগ্রাম আর কোনটা স্ট্রাকচার প্রোগ্রাম। যেমন স্ট্রাকচার প্রোগ্রাম কোনটা আপনি জানেন, সি, প্যাসকেল, এই জিনিসগুলো। আর নন স্ট্রাকচার প্রোগ্রাম কি, এগুলো কিছু জানা দরকার নেই, জাস্ট আপনি মাথায় রাখেন, এগুলো জাস্ট ইনফরমেশনের জন্য, যে আপনার কোবল, তারপর বেসিক, এই জিনিসগুলো এখন আপনাদের দরকার হবে না, বাট কেউ চাইলে নিজের এক্সপ্লোর করতে পারে। ওকে, হ্যাঁ, আপনি যখন এসপিএল করছেন তার মানে কি ওটা কি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার মানে সি একটা কাইন্ড অফ স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এগুলো হলো স্ট্রাকচার প্রোগ্রামিং এর উদাহরণ, এগুলো হলো নন স্ট্রাকচারের উদাহরণ, যেগুলো স্ট্রাকচারিং মেইনটেইন করে না, নন স্ট্রাকচার ভাবে আগে। এটাই এখন যেটা হবে সেটা হলো আমাদের মেইন ফোকাস, জাভা। ওকে, কই ক্লাসে? হ্যাঁ, a computer programming language that is used to build software, এটা আমরা সবাই জানি, এটা আমরা ফার্স্টই বলে নিছি। এবং বর্তমান জায়গায় দাঁড়িয়ে জাভার মার্কেটপ্লেস অনেক সুন্দর, আপনি বিদেশেও বলেন দেশেও বলেন জাভা, আর কেউ যদি র জাভা পারেন সে তো লালেরা, একদম সত্যি কথা। কিন্তু জাভার যদি কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করেন তাহলে সে শর্টকাট ইউজ করে, হ্যাঁ আপনি জাভার র কোড লিখতে পারেন, তারপর আপনি জাভার ফ্রেমওয়ার্ক ইউজ করেন, ওটা কোনো প্রবলেম নেই, কিন্তু কেউ ফার্স্টে জাভার ফ্রেমওয়ার্কে জাম্প করবেন, এটা আমার সাজেশন আপনাদের। ওকে, জাভার অনেক ফ্রেমওয়ার্ক আছে, স্প্রিং বুট আছে, আরো অনেক কিছু আছে, কিন্তু আপনারা র জাভাটা আগে তৈরি কাজ করার ট্রাই করবেন, তারপর যেখানে ইচ্ছা যাবে। অলসো অ্যান অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এই সব কথাও জানেন, এই জিনিসটা আপনারা জানেন না, ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। শুনেন, আমাদের জাভা লেখার জন্য আপনারা কোড করার টাইমে দেখবেন, বা আপনারা যখন ল্যাবে যাবেন, আপনাদের জাভাতে একটা এনভায়রনমেন্ট সেটআপ করতে হয়। আপনারা পাইছেন নাকি জানি না, পাইছেন? একটা এনভায়রনমেন্ট সেটআপ করতে হয়, জেডিকে না জেডিই, ওকে। তার মানে কি এইটা কি, এটা মেইনলি আপনার এনভায়রনমেন্টটা কি করতেছে, সেটআপ করতেছে। এই যে এনভায়রনমেন্ট সেটআপের যে মেকানিজম, এটাও কার দ্বারা করা হয়? জাভা দ্বারা। ক্লিয়ার? ওকে, হেল্প আস ভিজুয়ালাইজ দ্য প্রোগ্রাম ইন রিয়েল লাইফ টার্ম, যেটা ফার্স্ট থেকে বলে আসতেছি, জাভাটা অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেডের জন্য অনেকটা স্পেশালিস্ট। ওকে, যেটা আমি ফার্স্টের দিকেও বলছিলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড স্পেশালিস্ট, তার মানে কি এটা রিয়েল লাইফের সাথে আপনার কানেক্ট করতে ইজিলি হেল্প করে। অবজেক্ট ওরিয়েন্টেড বেস যেহেতু অন্য কাজও করা যায়, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা দ্বারা করা যায়, বাট
জাভা দিয়ে ম্যাক্সিমাম মানুষ অবজেক্ট ওরিয়েন্টেড কাজ করে, আর দেখবেন C++ দিয়ে কিসের কাজ করে, স্ট্রাকচারের কাজ করে। ওকে, কি বলছে, সিনট্যাক্স অফ জাভা ইজ সিমিলার টু সি এন্ড C++ বেস ল্যাঙ্গুয়েজ। পার্শিয়ালি ট্রুথ ভাবে এটা আমি আসলে আমার কাছে পার্সোনালি পার্শিয়ালি বলতে কি সিনট্যাক্স 70% মিল বা 80% মিল, 20% একটু এরকম, বাট লজিক এক। ওকে, যেমন এরা যে বললো যে মানে C++ এর সমান, কই প্রিন্টএফ আর কই হলো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন ব্র্যাকেটের মধ্যে আসলে আমার কাছে সিমিলার 80% লাগে, 20% লাগে না। ওকে ওকে, এলো বাপ যাওয়ার। ওকে, ওনার হলো আচ্ছা আচ্ছা, আরেকদিন আমি এই কাহিনী বলবো না, এটা এই রকম কেন লোগোটা আরেকদিন বলবো, আজকে না। জেমস এনার নাম, এই ভদ্রলোক চরম মাত্রার ট্যালেন্টেড, এনার কাহিনী আমি আরেকদিন বলবো না, এনার জাভা ইনভেনশন আমি আরেকদিন বলবো। হ্যাঁ, কি বলছেন আপনি আমাকে ট্যালেন্টেড বললেন না? আচ্ছা, হিস্টরি অফ জাভা এটা আহামরি ইম্পর্টেন্ট না, বাট জাস্ট জানার জন্য যে আমি আপনাদের কি বললাম, 1990 সালে আপনার কি করছে, মাইক্রোসিস্টেম বিগিন করছে রিসার্চ প্রজেক্ট দিয়ে আপনার বিভিন্ন ধরনের সি বেসড C++ বেসড বিভিন্ন ধরনের ডিজাইন করবে। কিন্তু চিন্তা করেন আমি কি বলছি, আগে কি আসছে C++, আমি ফার্স্টের থেকে বলতেছি, পরে চিন্তা হলো যে এই লোক একটা নেটওয়ার্কিং সফটওয়্যার ডিজাইন অ্যাসাইন করছে, যে জিনিসটা আপনার আলটিমেটলি আস্তে আস্তে আপডেট করতে করতে জাভার ফরম্যাট হয়েছে। ওকে, তার মানে এখানে দ্বারা বোঝা হয় যে যখন মানুষ অভাবে পড়ে সেখান থেকে বা বিপদে পড়ে সেই জিনিস উতরানোর জন্য যেটা ইউজ করে সেটাই। দেখেন এই বেটা যদি ট্রাই করতো যে আমি সিডিআই বা C++ দিয়ে কাজ করব, তখন সে এই জিনিসটা কখনো করতে পারতো না। সে অবভিয়াসলি শর্টকাট ট্রাম চিন্তা করছে বা একটা একদম স্কিপ করার ট্রাই করছে, এই জন্য সে নতুন একটা ল্যাঙ্গুয়েজ ইনভেন্ট করে ফেলছে, সেটা কি জাভা। ওকে, এটা দ্বারা কি কি করা যায়, ইনাফ অনেক কিছু করা যায়। আমরা মোস্ট প্রবাবলি এবার ওয়েব ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশনে থাকবো, ওয়েব আর ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশনে থাকবো, কিন্তু এটা দ্বারা আপনি মোবাইলেরও কাজ করতে পারবেন, গেমিং কাজ করতে পারবেন, রোবটের কাজ করতে পারবেন, আপনাদের যে এনআইডি স্মার্ট কার্ড এটারও কাজ করতে পারবেন। সো দিস ইজ ইনহ্যান্সড। কেউ কি বলতে পারবেন যে এনআইডি স্মার্ট কার্ডের কাজ কি, মানে কার্ডের কাজ কি না, মানে কেন এটা জাভা ইউজ করা হয়? এনআইডি তে কি থাকে, নাগরিকের ইনফরমেশন, তো ক্লাস তৈরি করে ওটার মধ্যে সব ইনফরমেশন ঢোকাতে থাকে, ইজন্ট ইট? এমবেডেড সিস্টেম হলো হার্ডওয়্যার সফটওয়্যারের মিক্সচার কাইন্ড অফ, যেমন মাইক্রোওয়েভ আপনার বাসার ওভেন, এটা কিন্তু প্রোগ্রাম করা হার্ডওয়্যারের কম্বাইন্ড, দুইটা মিলে এমবেডেড সিস্টেম। মাইক্রোপ্রসেসর কোর্সে আর এটা ভালো বুঝুন, নুরুল স্যারের সাথে যখন আপনাদের দেখাবো মাইক্রোপ্রসেসরের এমবেডেড সিস্টেম। এমবেডেড সিস্টেম কি, এমবেড মানে কি সংমিশ্রিত করা, তাই না? তার মানে কি এটাতে আপনি দুইটা হার্ডওয়্যার আর সফটওয়্যার একটা এমবেডেড সিস্টেম পাবেন। হ্যালো আপু, আমি ক্লাসে একটু আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার মোবাইলের মাধ্যমে যে কন্ট্রোল ইউজ করে এইটাতে, মোবাইলের মাধ্যমে যে কন্ট্রোল আইওটি ইন্টারনেট অফ থিংস, মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করা বা অন্য কিছু ডাটা মোবাইলে চলে আসা, এটা মাইক্রোপ্রসেসরে এটা পাবে। মাইক্রোপ্রসেসরে আমার প্রজেক্ট এরকম ছিল, ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার দিলে হার্ট রেট, তাপমাত্রা এন্ড হলো আপনার এই ইনফরমেশনগুলো ফোনে চলে আসবে গ্রাফিক্যাল আকারে। সো এই জিনিসগুলো মাইক্রোপ্রসেসর এমবেডেড সিস্টেম আপনারা পাবেন। ওকে, আস্তে আস্তে আসেন দেখি। ওকে, 4 প্ল্যাটফর্ম অর এডিশনস অফ জাভা। আপনারা মোটামুটি এখনো আপডেট হচ্ছে জাভা। আপনি দেখবেন পাইথনের ভার্সন আসতেছে, জাভার ভার্সন আসতেছে, একমাত্র এক দাদার ভার্সন চেঞ্জ হচ্ছে না, সেটাই সি। কিন্তু সি কে বা C++ কে ওই যে বলে না বাপ যতই বুড়া হোক বাপরে বাপ বলতে হয়। সো C++ ইজ কাইন্ড অফ দ্যাট কাইন্ড অফ অ্যাটিটিউড ওয়ালা পারসন। আপনি কখনো প্রোগ্রামিং এর হাতে খড়ি করাই উচিত না যদি আপনি C আর C++ না জানেন। ওকে, সো এটা আমার পার্সোনাল মতামত।
যে আপনি ধরেন প্রথমে সি প্লাস প্লাস বা সি শিখলেন, এরপর আপনি ডিরেক্ট ASP.NET জাভা হাই লেভেলে চলে যাবেন, বাট প্রথমে আপনি প্লিজ সি আর সি প্লাস প্লাস করেন, এটা আপনার হাতে খড়ি। সি এবং সি প্লাস প্লাস নাকি সি আর সি প্লাস প্লাস একই, দুইটা ভাই বোন। তো চারটাই আছে, এটা নিয়ে আপনার আপাতত বেশি কিছু চিন্তা করার দরকার নেই, যেটা ইম্পর্টেন্ট আমি এই স্লাইড থেকে সেটা দেখাবো। ওকে, এইটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে বা কোন কোন ফরম্যাটে কাজ করে বা কেন আমরা এটা ইউজ করব, এটা প্রচুর সিম্পল। এটা সিকিউর। ওকে, সিকিউর কেন? মনে আছে আমি আপনাদের অ্যাক্সেস মডিফায়ার নামে কিছু একটা পড়াইছি, প্রাইভেট প্রোটেক্টেড। তার মানে আপনি এখানে এনক্যাপসুলেশন, মানে আমরা অবজেক্ট ওরিয়েন্টেডের চারটা পিলারের মধ্যে একটা ছিল এনক্যাপসুলেশন, ওইটা ইমপ্লিমেন্ট করা থাকে। এগুলো সব আপনি পাবেন, আমি বুঝাবো, বাট আপাতত এখানে যা আছে সেখানে থাকি, যে এনক্যাপসুলেশন, অ্যাক্সেস মডিফায়ার, এগুলোর কারণে এই জাভাটা আরো কি সিকিউর। ওকে, তারপর কি পোর্টেবল, অবভিয়াসলি পোর্টেবল, কারণ আমরা এটা রিউজেবল করতে পারি খুব ইজিলি। সবচেয়ে বড় জিনিস কি অবজেক্ট ওরিয়েন্টেড, অবভিয়াসলি। রোবাস্ট মানে কি সব জায়গায় ইউজ করতে পারি, সব জায়গায়। যেমন আপনি কি জানেন যে কোডও মাঝে মাঝে ডিভাইস ভেরি করে। আপনি একই কোড iOS বা যারা আপেল ইউজ করেন, খাওয়া আপেল ইউজ করেন, আর যারা হলো নর্মাল উইন্ডো ইউজ করেন, দুইটাই কিন্তু এনভায়রনমেন্ট আলাদা। জাভা এমন একটা জিনিস দুই এনভায়রনমেন্টের জন্য সুইটেবল। কারণ কি এটা একটা আলাদা বিট কোড ইউজ করে। যখন আপনি এটা কম্পাইল করবেন, জাভা আলাদা একটা বিট কোড তৈরি করবে যেটা 10 ফরম্যাটে থাকে, যেটা আপনি যে কোনো ডিভাইসে আপনি দিলে ওটা চলতে পারে। ওকে, এটা কি মাল্টি থ্রেডেড। আসবো মাল্টি থ্রেডেড মানে কি আসবো, এখন এটার মানে বুঝবেন, সামনে গেলে বুঝবেন। সো এখন এটা বুঝে লাভ, পরে আমি বলবো মাল্টি থ্রেডেড কি। আর্কিটেকচার নিউট্রাল। আচ্ছা, এই জিনিসটা কি, এই জিনিসটা আমি আপনাদের বলি, এদের যে স্ট্রাকচারাল ফরম্যাটটা আছে সেটা নিউট্রাল, এটা অন্য কোনো কিছুর সাথে ম্যাচ করবে না। ওকে, এই জিনিসটাও সামনে পাবেন যখন, কারণ এখনো কোড করতেছি না, সো প্রত্যেকটারই প্রুফ পাবেন আপনি। তারপর কি ইন্টারপ্রেটেড, হাই পারফরম্যান্স, ডিস্ট্রিবিউটেড, ডাইনামিক, সবগুলো আপনি পাবেন। জাস্ট আপনি এগুলো মাথায় রাখেন যে এই কারণে আমরা ইউজ করি, সবই পাবেন, সামনে বলবো। ওকে, জাভার ফিচার কি, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং এই জিনিসটা अगेन বলতাছি, এখানে যা যা দেখতেছেন আপনি ল্যাবে ওই জিনিসগুলো সব ইমপ্লিমেন্ট পাবেন। ওই যে আগে যেগুলো আমি দেখছি না, এটাই হলো এখানে গোল করে দাও। ওকে, থিওরির জন্য একটু দেখেন আসতে পারে, বলে দিলাম, পরে বললেন না যে আপনি বলেন। ওকে, জিনিসটা জাস্ট আমি বলতে পারি যে কেন, ফিচার কি কি জাভা, সো এই জিনিসগুলো লিখে দিতে হবে। এইখানে আছে হলো জাভার প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এখানে বলছে জাভা ইজ আ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বিকজ it is different from other languages like C, C++, which are compiled into platform specific machine, which Java is a write once, run anywhere into language. এই জিনিসটা আমি একটু আগে বলছি, আপনি একটা জায়গায় লিখছেন এই কোডটা, এরপর আপনি নানা জায়গায় আপনি রান করতে পারবেন। এই কথাটা আমি একটু আগে বলছিলাম না, এটাই তারা এখানে একটু সুন্দর করে বলেছে যে আপনি একবার সি সি প্লাস প্লাস কিন্তু ভেরি করে, আপনি একই কোড ডিভাইস টু ডিভাইস এটা ভেরি করে, আপনার ওখানে আবার লিখতে হবে। আপনি iOS, আপনি মাইক্রোসফটের যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, কিন্তু iOS-এ যে আপনি আটকা পড়ে যাবেন। কিন্তু আপনি যখন জাভা ইউজ করতেছেন, জাভাতে কি হচ্ছে, সে আলটিমেটলি একবার রান করবে এবং আপনার সেই কম্পাইল বিট কোডটা আপনি আলটিমেটলি সব জায়গাতে চালাইতে পারবেন। এটা কি বুঝছেন সবাই? ওকে, a platform is the hardware or software environment in which a program runs. যেটা একটু আগে বললাম, প্ল্যাটফর্ম কি হতে পারে, একটা হার্ডওয়্যার হতে পারে, একটা সফটওয়্যার হতে পারে। হার্ডওয়্যার কি হতে পারে, যেমন এই যে একটু আগে আমি বললাম ডিভাইস টু ডিভাইস ভেরি করতে পারে, ফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে। সফটওয়্যার এনভায়রনমেন্ট মানে কি, iOS হতে পারে, অপারেটিং সিস্টেম হতে পারে, উইন্ডোজ হতে পারে। কোন জানেন জাভা অনেকগুলা সফটওয়্যারে রান করা, অনেকগুলা প্ল্যাটফর্মে রান করা যায়। টমক্যাট আছে, এক্লিপস আছে, আপনি সিএমডি দিয়েও জাভা রান করতে পারেন। কালো যে কমান্ড আছে, কমান্ড দিয়ে দিয়ে আপনি জাভা রান করতে পারেন। তার মানে কি জাভা রোবাস্ট না? এটাই। They are two types of platform, software based and hardware based.
এটা একটু আগে বললাম জাভা প্রোভাইড সফটওয়্যার বেসড প্ল্যাটফর্ম। জাভা অ্যাকচুয়ালি সফটওয়্যার বেসড প্ল্যাটফর্মটাতে প্রোভাইড করে বেশি। এখন দেখেন এখানে কি বলছে, জাভা কোড ক্যান রান, আচ্ছা এটা আমি এতক্ষণ বলতেছিলাম, দেখেন জাভা কোড ক্যান রান অন মাল্টিপল প্ল্যাটফর্ম, উইন্ডোজ, লিনাক্স, একটু আগে এটাই বললাম না, আইওএস, ম্যাক, এই জিনিসটাই বললাম যে আপনার এই জিনিসটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এটা ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হবে, আপনাদের ভাইবা বোর্ডে কিন্তু দুইজন থাকবে, দুইজন কি তিনজন থাকবে, আমি, আরিফ স্যার এন্ড আরো একজন। সো একটু বেসিক বোঝা যায় যে কেন জাভা করছেন সারাদিন, জাভা জিনিসটাই যদি না বুঝেন, কেন আমি আপনাদের বললাম আমার বিএসসি লাইফে ভাইবাতে আমাকে এই কোশ্চেনটা আস্ক করা হয়েছিল যে আমি জাভাটা যে বিগ কোর্স মানে হয় এটা আমি কি আরেকটা সফটওয়্যারে বা আরেকটা অ্যাপ্লিকেশন বা একটা ওএসও কি রান করতে পারবো, আমি না বলছিলাম। তো এই জন্য আমার এটা বেশি মনে আছে। সো কাইন্ডলি আমি থাকলে ভাইবাতে এই কোশ্চেনটা পাওয়ার সম্ভাবনা বেশি, সো মাথায় রেখে ওকে। হ্যাঁ 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 আপনাদের ফেল করতে গেলে তো আমি কথা বলতামই না। হ্যাঁ এটা অবভিয়াসলি এন্ড এটা না 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 এটা আপনাদের উচিত এবং এটা খুব বেসিক জিনিস। আপনাকে যদি কেউ বলে যে আমি জাভা কোডটা কি অন্য প্ল্যাটফর্মে রান করতে পারবো, এটা না বলতে পারাটা আসলে বাইরে ভার্সিটিতে ইটস ওকে, আপনি শিখতেছেন, বাট বাইরে যখন আপনি শেষ করে যাবেন না বলতে পারাটা একটা লসের জিনিস, টু বি অনেস্ট ওকে। তো আপনার এই যে বাইট কোড, আমি এতক্ষণ কি বলতেছিলাম, একটা বিট কোড বাইট কোড একটা বের করে, এই বাইট কোডটাই অ্যাকচুয়ালি আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। এই বাইট কোডটাই আমরা আসলে কাজে লাগাই কম্পাইলের পর দেখার জন্য, রান করার জন্য। কম্পাইলের পর কি রান হয় না নাকি কম্পাইলার রান একই জিনিস, কম্পাইলের পরই তো রান হয় তাই না? তো এইটাই বলছে যে বাইট কোড ইজ আ হাইলি অপটিমাইজড সেট অফ instructions designed to be executed by the Java runtime system which is called কি JVM। এবার কি বুঝছেন, এইটা কি একটা রানটাইম সিস্টেম, সোজা হিসাব বাইট কোডকে আপনার সুন্দর মতো করে ইনস্ট্রাকশন দিয়ে এক্সিকিউট করার জন্য একটা কাজ করে, সেটাকে JVM। ফুল ফর্ম কি? ওকে, ফুল ফর্মগুলো মাথায় রাখেন। This code can be executed on any system that implements the Java virtual machine। দেখছেন এটাই, যদি আপনার জাভা ভার্চুয়াল মেশিন এনভায়রনমেন্টটা আপনার যদি সেট করা থাকে ম্যাকবুক হোক অথবা আপনার আসুসের কম্পিউটার হোক অথবা এইচপির হোক, আপনি ওই বাইট কোডটা জেনারেট হইলে আপনি সেটা একই কোড একবার লিখে সব জায়গায় আপনি কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। ওকে ঠিক আছে, ম্যাম চুপ করে আছে, সমস্যা নেই। The execution of bytecode by the JVM is the easier way to create truly portable program। যেটা আমি বলতেছিলাম, আপনার কোডটা তো আপনি ডিরেক্ট রান করতে পারেন না, ওই বাইট কোডটাই আপনি পোর্টেবল যদি করে নেন, আপনি সেটা ধরেন বাইট কোডটা কপি করলে আপনি উইন্ডোজ থেকে কপি করে ম্যাকবুকে নিলেন, ম্যাকবুক এটা কেন করতেছি কারণ পেন ড্রাইভে নেবেন, তো যখন আপনি নিচ্ছেন তখন আপনি আলটিমেটলি ওই কোডটা পোর্টেবল করে রান করতে পারতেছেন ইজিলি। আপনার ওই মেইন কোডটা নেওয়া লাগতেছে না, আপনার ওই বাইট কোডটা নিলেই চলতেছে না, বাইট কোডটা নিলে আমি জেভিএম এনভায়রনমেন্টে আমি চালাই দিলাম, চলবে তো, রান তো হবে, এটাই জেভিএম নিয়ে এখন কিছু বলা আছে। A Java virtual machine is a software that is capable of executing Java bytecode, যেটা আমি আরো 10 বার বলছি। JVM এর কাজ কি, বাইট কোড তৈরি করা, শেষ। আপনারা এখন এটা নিয়ে ইংলিশে জেনারেল লেখেন, বাইট কোড ইজ জেনারেটেড বাই JVM, যা ইচ্ছা তাই লেখেন, আমার বুঝাইতে পারলি। ওকে, JVM থাকলে কি কম্পাইলার লাগবে না? শুনেন, কম্পাইলেশন এন্ড JVM জিনিসটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, আমি আপনারা আবারও বলতেছি, কম্পাইলেশন আলাদা জিনিস। কম্পাইলেশন হলো আপনাকে ওটাকে কম্পাইল করতেছে, আর JVM কি করতেছে, এনভায়রনমেন্টটা তৈরি করে দিচ্ছে যেটা বাইট কোড তৈরি করে। ওকে, কোড ফর দা JVM ইজ সর্টেড ইন ডট ক্লাস অর ডট jar। আচ্ছা, এখন আমি এটা কিভাবে দেখাবো, আপনার ল্যাবে গেলে আপনি যখন প্রথম হ্যালো ওয়ার্ল্ড বা যাই রান করেন বা নিজের নামটা রান করেন, ফাইলে দেখবেন কি একটা ডট jar বা ডট ক্লাস নামের একটা ফাইল
আপনি যদি দুইটা ফাইল তৈরি করবেন এক ফোল্ডারের মধ্যে, যখন আপনি কম্পাইল করবেন টুস করে আরেকটা নতুন করে ফাইল তৈরি হয়ে যাবে আপনার অজান্তে, ওইটাই কি আপনার বাইট করে ফেল। ঠিক আছে স্যার সি কোডে যে আমরা করেছিলাম যে main.c এটিতে ওই রকমই কাইন্ড অফ, বাট ওটা আলাদা, মানে কাইন্ড অফ এরকম আপনি বলতে পারেন। ওকে, ইচ অফ ফাইল কন্টেইন অ্যাট মোস্ট ওয়ান পাবলিক ক্লাস, এই জিনিসটা মাথায় রাখবেন। প্রত্যেকটা ফাইল কি করে, এক মোস্ট মানে কি ম্যাক্সিমাম একটা পাবলিক ক্লাস রাখতে পারে। এন্ড বলছে কি JVM enables the Java application to be platform independent, মানে কি JVM টাই কি করতেছে আমার প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট করতে হেল্প করতেছে, তাই না? হ্যাঁ বলেন। এই ব্যাপারটা স্যার যে পাবলিক ক্লাস একবারে যে রাখতে পারবো এটা হ্যাঁ, এটা আপনি কোড দেখলে বুঝবেন। যখন আপনি একটা ফাইলে যখন খুলবেন ওটার মধ্যে একটা পাবলিক ক্লাসেরই কন্টেন্ট থাকে এট মোস্ট, একসাথে সবগুলো থাকে একসাথে না। ওকে, যখন আপনি বড় প্রজেক্ট করবেন, এই জন্যই বলছি একটু ওয়েট করেন, যখন আপনি বড় প্রজেক্ট করবেন অনেকগুলা পাবলিক ক্লাস তৈরি করবেন। ফার্স্টের দিকে তো এতগুলা ক্লাস তৈরি করতেছেন না, ছোট ছোট ক্লাস তৈরি করতেছেন। যখন অনেকগুলা করতেছেন, টিচার, স্টুডেন্ট, কাস্টমার, তখন দেখবেন কি আপনার অনেকগুলা ক্লাস ফাইল তৈরি হয়ে গেছে, আপনারা নিজেরাই দেখবেন। ওকে, কিন্তু একটা ফাইল এট মোস্ট কয়টা পারে? স্যার আমাদের কি পাবলিক প্রাইভেট মানে পাবলিক ক্লাস প্রাইভেট ক্লাস হ্যাঁ হ্যাঁ, একটা পাবলিক ক্লাস পারে। আমি পাবলিক ক্লাস আর প্রাইভেট ক্লাস তখন আলাদা, তখন ওটার মধ্যে মিক্স থাকবে, কিন্তু পাবলিক ক্লাস একটাই থাকবে। ওকে, এখানে প্ল্যাটফর্মের কিছু কথা বলা হয়েছে, যেমন এখানে GUI GUI বলে এটাকে। এটা এই GUI এর কাজ কি জানেন? আপনার GUI দিয়ে আপনার ভিজুয়ালাইজ করতে পারবেন, একটা বাটন তৈরি করতে পারবেন, বাটন দিয়ে ক্যালকুলেটর বানাইতে পারবেন। এই GUI এর কাজ এটা, GUI গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ওকে, GUI দ্বারা আপনি চোখে দেখার মতো দৃশ্যমান কাজটা করবেন। ওকে, এবং এখানে কি বলছে, জাভা হ্যাজ আ লার্জ API সম্পর্কে এখন আপনারা একটা ধারণা নেন। চলেন আমি এটা আপনাদের কাহিনী শুনি। আপনি গেছেন রেস্টুরেন্টে, ওকে, আপনি কাকে খাবার আনতে বলেন? ওয়েটারকে না? ওয়েটারকে খাবার আনতে বলেন। খাবার কি ওয়েটার বানায়? শেফ। ওকে, শেফ বা কুক আবার কি করে, কাকে খাবার দেয়? নিজে এসে বের করে আপনাকে দিয়ে দেয়? ওয়েটারকে দেয়। ওয়েটার আমাকে দেয়। দেখেন এখানে কাহিনীটা কি হচ্ছে, আমি একটা সার্ভিস চাচ্ছি, এই সার্ভিসটা আমি ওয়েটারকে বললাম, ওয়েটার সে কাকে বললো? শেফকে। শেফ যেই রেজাল্টটা দিল আমাকে, সেটা আবার ওয়েটার নিল, ওয়েটার নিয়ে আমাকে দিল, তাই না? এই সম্পূর্ণ জিনিসটা হলো মানে ওয়েবের ক্ষেত্রে কাজ হয়। ওয়েবে যখন আমরা কোনো কিছু চাই, আমরা যখন কোনো কিছু ওয়েবে চাই, ওকে, তখন ওয়েবের এই রিকোয়েস্টটা API নিয়ে যায়। তার মানে কি, ওয়েটারকে API নিয়ে যায় ব্যাকএন্ডে খুঁজে যে তার রিকোয়েস্ট করা জিনিসটা আছে নাকি। তারপর সেই ব্যাকএন্ড থেকে তথ্য নিয়ে API আবার কি করে, ফ্রন্ট এন্ডের সামনে নিয়ে যায়। এবার কি বুঝছেন API এর কাজটা কি? API এর কাজ ইজ লাইক আ ওয়েটার। আপাতত এইটুকু বুঝেন, সামনে API নিয়ে বহুত কথা আছে। ওয়েবসাইটের যখন বানাবেন, ওয়েবসাইট ওয়েব অ্যাপ্লিকেশন, আরো অনেক কথা হবে। ওকে স্যার আমরা যে GUI দিয়ে স্টার্ট বাটন যে বা GUI দিয়ে আপনি যে কোনো কিছু বানাতে পারেন, বাটন না, সামনে যা দেখতে পারেন। যেমন এখানে যদি আপনার ধরেন একটা টাচ স্ক্রিন বোর্ড, এখানে বোর্ডের যতগুলো বাটন আছে, মেনু আছে বা যা যা আছে সবই আপনি স্ক্রিন, একটা ক্যালকুলেটর বানালে ক্যালকুলেটরে স্ক্রিন লাগবে না? স্ক্রিন, বর্ডার, আপনার সোজা হিসেব গ্রাফিক্যালের জন্য, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের জন্য যা যা দরকার সবই GUI বানায়। এবং GUI দিয়ে কোড করা একটু কাইন্ড অফ মানে হালকা পাতলা, মানে কষ্টসাধ্য, কারণ একটা বাটন বানাইতে আপনার কাইন্ড অফ HTML CSS এর মতো কোড লিখতে হয়, কত বাই কতটুকু সাইজ, সেন্টারে বসবে নাকি, কাইন্ড অফ ওইরকম HTML এর মতোই। HTML যেভাবে আপনারা বাটন বানাইতে ওই একই রকমই আর কি, গ্রাফিক্যাল ইন্টারফেসের কাজ করে। ওকে, এটা JDBC মাধ্যমে আপনার এটা কি ডাটাবেস অ্যাক্সেস এর কাজ করে। সামনে পাবেন, কাজ করতে গেলে পাবেন। আপাতত থিওরিটিক্যাল মনে রাখেন। জাভা ওয়েব সার্ভার আছে, এমবেডেড আছে, যেটা আমরা এখন আপাতত করাচ্ছি না এই কোর্সের জন্য। ওকে ওকে, আইডি, এটা সম্পর্কে হয়তো আপনারা জানেন, আইডি স্যার বলার কথা। ওকে, আইডি কি? ক্রিয়েটিং, কম্পাইলিং, ডিবাইডিং এন্ড এক্সিকিউশন for these 4 steps JDK is not
user friendly id is provided for that আপনি বুঝতাছেন কি IDE কি করে আপনার একটা এনवायरमेंट সেট করে যেটা আপনার JDK আসলে এটা ইউজার ফ্রেন্ডলি না JDK ব্যাকএন্ডে কাজ করে JDK কি করে এনवायरमेंट সেটআপ করতে হেল্প করে ব্যাকএন্ডে কাজ করে কিন্তু এটা আমরা নরমাল মানুষরা বুঝবো না এটার জন্য কে ইন্ট্রোডিউস হয় IDE পরে কি করে পরবর্তীতে ক্রিয়েটিং কম্পাইলিং ডিবাগিং এক্সিকিউশন ক্রিয়েটিং মানে কি ফাইল বা ক্লাস ক্রিয়েট করা কম্পাইলিং মানে কি আপনি কোডটা কম্পাইল করতেছেন ডিবাগিং কি ভুল খুঁজতেছেন আর এক্সিকিউশন মানে কি এটাকে রান করে দেখতেছেন তাই তার মানে এই চারটা কাজ করে থাকে আইডি ওকে ওকে আপনাদের কোনটা ধরছে তিনটার মধ্যে মানে কোনটা দিয়ে কোড করা হবে বলছে স্যার কিছু এক্লিপস ওকে এক্লিপস হ্যাঁ শুনেন আপনাদের বলি কোড ব্লকস একটা আইডি এবার বুঝে গেছেন অ্যাপ্লিকেশন কাইন্ড অফ যেটা আপনাকে ইউজার ফ্রেন্ডলি একটা চেহারা দিবে যে আপনি এখন বাটন ক্লিক করে করে আপনি জাভা কোডটা রান করতে পারবেন বাটন ক্লিক করে করে আপনি ক্লাস তৈরি করতে পারবেন কোড করতে পারবেন বা আপনি যদি ডিরেক্ট জেডিকে দিয়ে করেন আপনার র কোড করতে একটা কোড রান করার জন্য কমান্ড লিখতে হবে বুঝতে পারছেন তার মানে আইডির কাজ কি আপনি আইডি দিয়ে একটা অ্যাপ্লিকেশন টাইপ পাবেন যেটার মধ্যে আপনি কাজ কাম করতে পারবেন খালাস ওকে এখন বলছে কি ইউজিং জেডিকে ইউ ক্যান কম্পাইল এন্ড রান জাভা প্রোগ্রাম ফ্রম কমান্ড লাইন এই যে একটু আগে আমি কি বললাম জেডিকে কি ইউজার ফ্রেন্ডলি জেডিকে কি ইউজার ফ্রেন্ডলি হ্যাঁ নাকি না না তার মানে কি তাকে কিভাবে করতে হয় একটু আগে বললাম কমান্ড করে করে করতে হয় তাই না তো কমান্ডের এই হলো প্রসিডিউর জাভা সি তারপর আপনি যে ফাইলটা দিবেন যেমন hello world নামের একটা ফাইল দিবেন .java তারপর এটা ক্লিক করলে এটা কি করবে কম্পাইল শুরু করবে চলে আপনাদের আমার বিএসসি লাইফে আমি পুরো প্রজেক্টটাই করছিলাম হলো উইদাউট আইডি আমি পুরোটা আইডি ছাড়া করছি সম্পূর্ণটা আমারটা ছিল যেটা আমি ফুটবল অনেক পছন্দ করি আমারটা ছিল ফুটবল ক্লাব ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে আপনি ফুটবলের দুইটা প্লেয়ারের কম্পারিজন করতে পারবেন ট্রান্সফার করতে পারবেন কে স্কোয়াডে আছে কার প্রাইস কত কার প্রাইস লো হয়ে যাচ্ছে এই কাজগুলো করবেন সম্পূর্ণটা আমি গ্রাফিক্যাল ইন্টারফেস ছাড়া সম্পূর্ণটা আমি কমান্ড লাইন দিয়ে করছি জেডিকে দিয়ে তো আমি আপনাদের বুঝাই জেডিকে এত কঠিন না দেখেন জাভা সি তো কোনো একটা মানে আছে জাভা সি কেন কারণ কি বলতেছে এখানে জাভা কম্পাইল যে জাভা সি জাভা কম্পাইল এই কারণে দেখেন এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে কম্পাইলিং হিয়ার and it will provide the hello world bytecode বুঝতে পারছেন তার মানে এই কমান্ডটা এক্সিকিউট করলে কি হবে আপনার কি তৈরি করবে কম্পাইল করে বাইট কোডটা তৈরি করবে এরপর কি হবে আপনি শুধু জাভা দিয়া hello world লিখবেন .java লিখবেন তাহলে কি হবে সেটা রান হয়ে যাবে বেশি দেখেন জিনিস একই কিন্তু এটা আপনাকে আইডি কি করে আইডি করে কি একটা বাটন দিয়ে দেয় যেটা ক্লিক করলে আপনার এই দুইটা কমান্ড আর লেখা লাগে না সে অটোমেটিক্যালি এটা করবে জিনিস একই ক্লিয়ার ওকে एग्जांपल দিয়ে দিছে এই एग्जांपल আমি আর 100 বার দিতে পারবো না একই জিনিস এটা নরমাল এটা একদম বেসিক যেটা আপনারা ফার্স্ট ডেতে করবেন হ্যালো ওয়ার্ল্ড লিখবেন যে বা নিজেদের নাম লিখবেন ঠিক এভাবেই লিখবেন একটা ক্লাস থাকবে একটা মেইন ফাংশন থাকবে এই মেইন ফাংশনের মধ্যে আপনি প্রিন্ট করবেন ওকে এইটাই ওয়াও আচ্ছা ওকে এখানে কি বলছে জাভা সোর্স কোড নেমিং কনভেনশন আচ্ছা এখানে আসলে কি শিখাবে জানেন আপনার কোনটা রুলস কেমন ক্লাস নেমিং কিভাবে করা হবে যেটা আপনারা আগেই পড়ছেন তারপর ভেরিয়েবল বা মেথড নেমিং কিভাবে করা হবে তারপর হলো কনস্ট্যান্টের নামগুলো কিভাবে ডিক্লেয়ার করা হবে যেমন আপনাদের আমি বলি আপনারা ক্যামেলের নাম শুনছেন না ক্যামেল ফরম্যাট ক্যামেল ক্যামেল কেস ক্যামেল কে জানেন না বলেন তো ওকে পড়া বুঝাচ্ছি দেখা কেন স্যার আপনার কষ্ট আমি বুঝতে পারছি কষ্ট হয়ে গেছে ওকে
পিঠটা সামহাও এরকম হয়ে যায় উপরের দিকে, হ্যাঁ? উটের ইংলিশটা হলো ক্যামেল। সো ক্যামেল হয় কি, তার মাথা যখন উঁচা থাকে আর এখান থেকে তার একটা কার্ভ থাকে, তাই না? আমাদের লেখারও একটা ফরম্যাট আছে যেটার নাম কি ক্যানভাস। যেমন আমরা যদি বলি একটা ফাইলের নাম লিখি হ্যালো ওয়ার্ল্ড, খেয়াল করেন তো এই জিনিসটা একটা পুরোটা লেখা মনে হবে না, কিন্তু আমাদের ভেরিয়েবল বা ক্লাস নেমের মাঝখানে কোনো স্পেস অ্যালাউড, সরি ওকে, স্পেস তো অ্যালাউড না। এখন আমি চাচ্ছি না আন্ডারস্কোরও দিতে, আন্ডারস্কোর তো বুঝেন যে আমি চাচ্ছি যে এমন দিতে চাচ্ছি। সো আমি মেইনলি করব কি, পরবর্তী ওয়ার্ডটাকে এই উটের পিঠের মতো আবার আপার কেসে দিয়ে দেব। এটা কি বলে ক্যামেল ফরম্যাট। ওকে স্যার আচ্ছা আন্ডারস্কোর দিলে ওটা তো ব্যাড প্র্যাকটিস না? ব্যাড প্র্যাকটিস আসলে কিছু না, আপনার আন্ডারস্কোর বড় বড় সফটওয়্যার লাইনে প্রচুর করে। স্যার ক্যামেল না প্রথমটা ছোট পরেরটা বড়, আপনি ইচ্ছা মতো দিতে পারেন একই। আপনি এটা টাইটেল শুনেন কেন আমি বলি ক্যামেল ওয়ার্ডটা কেন বলে, দেখেন আপনি প্রথমটা ছোটও দিতে পারেন, আপনি এটা তো বলতেছেন। হ্যাঁ আমি এটার নাম কি দিছি ক্যামেল। ক্যামেল মানে কি, উটের এই জায়গাটা একবার উঁচা হতে পারে না, মাথা নামতে পারে না, অ্যাজ লাইক এরকম। আপনি অ্যালফাবেটিক্যালি ফার্স্টে ছোট দিতে পারেন, বড় দিতে পারেন, ইটস আপ টু ইউ। ওকে, বাট আপনার এইটা কি কখনো নামে? সো আপনার সেকেন্ড ওয়ার্ডটা অলওয়েজ ফার্স্টে কি হতে হবে ক্যাপিটাল। তো এখানে এই কিছু নেমিং কনভেনশন দিছে যে আপনার কিভাবে কি নেম ইউজ করা যায়, যেমন এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড যেভাবে দিদি দিয়ে দিছে। ভেরিয়েবলের কনভেনশনগুলো কি মনে আছে নাকি আবার মনে করে নিতে হবে? ভেরিয়েবল কিভাবে করতে হয়, ফার্স্টে কি কখনো 0 1 2 থাকা যায়? ভেরিয়েবলের ফার্স্টে কখনো সবসময় কি থাকে, ছোট হাতের a থেকে z, বড় হাতের a থেকে z। ক্যারেক্টার কে বলছে, ক্যারেক্টার এট দ্য রেট থাকতে পারে প্রথমে না, তার মানে কি অলওয়েজ শুরু হবে কি থেকে, a থেকে z or a থেকে z। Is it clear? Okay. এখন আপনার যেটা আছে কনস্ট্যান্ট নেমও আপনি এটা কিভাবে ডিক্লেয়ার করবেন আমি বলি। আপনারা কোডিং এর ফার্স্টের দিকে কখনো এসকিউএল এ ডিফাইন ইউজ করছেন? ডিফাইন দেখেন ওইখানে কিন্তু সব এমন ছিল, বা আপনার এটা রুলস, আপনি ছোট দিতে পারেন ভুল হবে না, বাট উচিত অলওয়েজ কি এটা বড় হাতের দেওয়া, স্পেস গুলোর টাইমে আন্ডারস্কোর দাও। ক্লিয়ার? এখানে কিন্তু আবার কেউ ক্যামেল ইউজ করে না, ভুল হবে না, বাট এটা কি আদিকাল থেকে ইউজ করা প্যাটার্ন। ওকে, এটাই। ওকে, জাভার কিছু রুলস আছে, রুলস রেগুলেশন আছে, এটা আমি এতক্ষণ বললাম যে ওই যে ফার্স্টের দিকে আপনার আন্ডারস্কোর হতে পারবে না, সাইন হতে পারবে না, এই জিনিসগুলো আপনারা পড়েন না, এখানে অ্যাকচুয়ালি কিছু বুঝানো, এই জিনিসটা একই আগের মতো, যেটা বোঝানো আছে সেটা হলো এটা। দেখেন এতক্ষণ যা বুঝাইলাম সেটা পিক্টোরিয়াল ফর্ম। আপনি ক্লাস ফাইল তৈরি করলেন, তাই না? ক্লাস ফাইল একটা তৈরি করলেন, করার পর আপনি এই কোডটা যখন আপনার রান করবে তখন আপনার কি জেভিএম কি করে, জেভিএম কি করে বলে তো? জাভা ভিজুয়াল, বাবা কি জাভা জাভা ভিজুয়াল বাইট কোড তৈরি করে কে? জেভিএম। দেখেন ও বাইট কোড তৈরি করে দিল, দেন সে আলাদা আলাদা লিনাক্স, উইন্ডোজ, আইওএস সবগুলোর জন্য কাজ করতে পারে। এবার কি বুঝছেন? ক্লিয়ার? এইটাই জেভিএম আসলে আমার বাইট কোডটা দিয়ে হেল্প করে। এই কারণেই জাভাকে আমরা কি বলি, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এটা কোশ্চেন আসবে, জাভাকে কেন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হয়। ওকে, হ্যাঁ কত স্যার এই পুরো প্রোগ্রামটা শুধু 0101 দিয়েছে। হ্যাঁ ও পুরো কম্পিউটারের ভাষা। হ্যাঁ ওটা ওপেন করে আপনারা যখন কোড করবেন ওপেন করে দেখবেন, মাঝে মাঝে কম্পিউটার সাপোর্টও করবে না, ওটা ওপেনের জন্য। এখানে ওপেন করার পর অনেকগুলো 10 আসবে।
তার মাঝে মাঝে হ্যাকিং এর ক্ষেত্রে দেখা যায় 0101 ওটা ম্যাট্রিক্স, ওটা ম্যাট্রিক্স। হ্যাকিং এর ক্ষেত্রে যেগুলো আপনারা দেখেন যে সবুজ সবুজ কালো স্ক্রিনের সামনে উঠতেছে ওটা অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স। টার্মিনাল কালো বলে এটা আপনি নিজেও আপনি সুন্দর মতো আপনার ওই যে আমি বললাম না আইডি ছাড়া যদি কোড করতে চান আপনি আপনার কম সিডিএম যেটা ওইটা আপনি কালার চেঞ্জ করে নেবেন। নিজেরে দেখবেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলে হ্যাকার লাগে সবুজ কালার করে নেবেন টেক্সট করে। ইউটিউবে সার্চ দিলে পাবেন যে ইভেন্চুয়ালি আপনার অনেকগুলো অ্যানিমেশনও আসে যে আপনি উপরে একটা হ্যাকিং এর একটা 01 দিয়ে ফরম্যাট তৈরি করতে চান ওগুলোও চলে আসে। দেখে নিন ওটা আপনি নিজের মতো কম্পিউটার কাস্টমাইজ করতে হবে কোনো সমস্যা নেই। আচ্ছা এই জিনিসটা ইম্পর্টেন্ট, হোয়াট হ্যাপেন্স এট কম্পাইল, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কম্পাইল টাইমে আসলে কি হচ্ছে আমার সিতে একরকম কাজ হইতো জাভাতে আরেক রকম কাজ হয়। এই জিনিসটা আপনার এক চিত্রের মাধ্যমে ইজিলি বোঝানো হয়েছে। খেয়াল করেন আপনি যখন একটা জাভা কোড লিখতেছেন তারপর আপনি সেটাকে জাভা কমান্ড দিয়ে কি করতেছেন কম্পাইল করতেছেন। যখন আপনি কম্পাইল করতেছেন আপনি কি একটা জিনিস খেয়াল করছেন, এই জিনিসটা কিন্তু বোঝার ট্রাই করেন। আপনি যখন জাভা কম্পাইল করতেছেন আপনি নামের পাশে কি দিতেছেন ডট, তার মানে ওকে বুঝাইতেছেন যে এটা একটা জাভা ফাইল, এটা এখনো বাইট কোডে কনভার্ট হয়নি। সো কম্পাইল দিস এন্ড কনভার্ট ইট টু দা বাইট কোড। সো কম্পাইল টাইমে এই জিনিসটা ওকে বলা হয়, এই যে দেখেন ডট জাভা। মনে আছে আমি যখন এখানে দুইটা কমান্ড লিখছিলাম, সরি বোর্ডে দুইটা কমান্ড লিখেছিলাম এই যে জাভা সি তারপর কি হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা। এরপর যখন আমি রান করছি তখন কি আমি আর জাভা এইচডব্লিউ করে কিছু জাভা লিখছি না, কারণ কি ওইটা কি আর জাভা ফাইল আছে, ওটা আর জাভা ফাইল নাই স্যার, ওটা ক্লাস ফাইল বা জার ফাইল হয়ে গেছে। জার ফাইল বা ক্লাস ফাইল কি বাইট কোড, বাইট কোডে কনভার্ট হয়ে গেছে না সব। এইটাই কম্পাইল টাইমে আসলে জিনিসটা এটাই হচ্ছে, একটা স্যাম্পল জাভা কোড থাকবে সেটা কম্পাইল হয়ে কিতে পরিণত হবে বাইট কোডে কনভার্ট হবে এবং সেই বাইট কোডটা ফাইলের নাম কি থাকে ডট ক্লাস, ফাইলের নাম না ফাইলের এক্সটেনশন কি থাকে ডট ক্লাস অথবা কি ডট জাভা। এখন আসেন দুইটা টার্ম আছে কম্পাইল টাইম আর রান টাইম। এখন রান টাইমে কি হয় চলেন দেখি। রান টাইমের টাইমে এখানে কিছু টার্ম আছে দেখেন, আগে এই টার্মগুলো আগে বুঝি। কি বলছে কোড লোডার, ইট ইজ দ্য সাবসিস্টেম অফ JVM that is used to load class file. Sorry. কি এটা কি করে, এটা কি একটা সাবসিস্টেম। সাবসিস্টেম কি একটা সিস্টেমের অনেকগুলো পার্ট থাকতে পারে না, এটা একটা পুরোটা সিস্টেম বাট প্রত্যেকটা সিস্টেমের মধ্যে আবার সাব পার্ট করে অনেকগুলো কাজ থাকতে পারে না। হ্যাঁ তার মানে কি কোড লোডার হলো একটা জাভা ভার্চুয়াল মেশিনের বা JVM এর কি একটা সাবসিস্টেম যেটা কি করে কোডটাকে লোড করে। এখন বলেন লোড মানে কি, ওর মধ্যে লোড করে, গুলি লোড করে না, গুলি তো আগে থেকেই থাকে, ট্রিগার টানার পর কি গুলিটা ওর ট্রিগারে চলে যায় না, সেটাই হলো কি লোড করা, মানে আই এম রেডি টু রান। ওকে কোড লোডার। বাইট কোড ভেরিফায়ার দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট, এটা না থাকলে আপনাদের চুল ছেঁড়া লাগবে। চেকস দ্য কোড fragment for illegal code that can violate access right to object. আপনি বলেন তো বাইট কোডের মধ্যে কি থাকে, ক্লাস কোড থাকে, ক্লাসের কোড থাকে। এখন ক্লাস কি অবজেক্টের পার্ট না। এখন ধরেন এই বাইট কোডটা যখন কম্পাইল রান টাইমে বের হলো তখন রান টাইমে সে চেক করতেছে যে এই বাইট কোডের মধ্যে কোনো আননেসেসারি কোড জেনারেট হয়েছে নাকি যেটা অবজেক্টের রুলকে ভায়োলেট করে। যেমন আপনি চাইলেই পাকনামি করে দুইটা 1010 লিখে দিতে পারেন, তখন আপনার ওইটা আর লিনাক্সে কাজ করবে না। ক্লিয়ার? আরেকটা কি ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার কি দোভাষী, মাঝখানে একজন হিব্রু ভাষার লোক থাকবে, আমি বাংলা বলবো, সে কনভার্ট করে হিব্রু ওকে বুঝাই দিবে বা আপনাকে বুঝাই দিবে। এই কনভার্টার শেষ। ইন্টারপ্রেটার সে কি করে রিড বাইট কোড স্ট্রিম দেন এক্সিকিউট দা ইনস্ট্রাকশন, মানে কি ও ওটা পড়ে, রিড বাইট কোডটা পড়ে দেন ওই অনুযায়ী এক্সিকিউট করে। এটুকু কি বুঝছেন এই তিনটা টার্ম? কি কি টার্ম শিখলাম আমরা? কোড লোডার,
বাইট কোড ভেরিফায়ার আর কি বলেন ইন্টারপ্রেটার। এখন আমরা এই চিত্রটার দিকে তাকাই। সে করে কি ফার্স্টে একটা যে ক্লাস ফাইল জেনারেট হয় সেই ক্লাস ফাইলটাকে কোড লোডারে নিয়ে যায়। কোড লোডারে নিয়ে যায় কি করে লোড করে। দেন সে কি করে কোড লোডার যখন নিয়ে যায় তখন ওই লোডারের মধ্যে কি থাকে বাইট কোডটা থাকে না, ওই বাইট কোডটাকে কি করে ভেরিফাই করে। ভেরিফাই করে যে কোনো প্রবলেম আছে নাকি। যখন সে দেখে যে অল ওকে তখন সে কি করে সে ইন্টারপ্রেটারে নিয়ে যায় যে এখন এটা পড়ো, পড়া যেই অনুযায়ী কাজ করতে বলছে সেই অনুযায়ী কাজ করো। সে করে এক্সিকিউট করে কিন্তু এখনো রান করে না। রান করার জন্য সে কি করে ওয়েট করে। তারপর কি আসে আপনার রান টাইমের কাজ আসে। তারপর সে কি করে রান টাইমের মধ্যে দিয়ে রান করে দেন হার্ডওয়্যারে কি করে সে এক্সিকিউট করে। বুঝছেন তো যে সে সেই কোডটা কি করবে ফার্স্টে রান টাইমে নিয়ে যাবে, তারপর সেটা কি করবে হার্ডওয়্যারের জন্য দেখাবে, তারপরে আপনি 2 + 2 4 দেখতে পাবেন। ক্লিয়ার? ওকে, এইটা আমরা এতক্ষণই আমরা এই যে প্রথম দিন থেকে ওই চিত্রই আঁকতেছি আমরা একই জিনিস যে আপনার ক্লাস এ ক্লাস বি ক্লাস সি জাভা কোড আকারে আছে, কিন্তু এটা কম্পাইলার কি করে তিনটা আলাদা জার ফাইল বা ক্লাস ফাইল তৈরি করে, তাই না? ধরেন এই যে তিনটা সুন্দর ছবি আঁকছিলাম, মিস্টার এ চুলের জন্য সরি মিস্টার মিসেস বি আর সি। সো এই তিনটা কি আমার তিনটা ক্লাসের ইনস্ট্যান্ট না? এখন কি করছে এটা যখন আপনি কম্পাইল করতেছেন তখন সে কি করতেছে জানেন একটা একটা করে ক্লাসের ফাইল তৈরি করতেছে। এখন কি বুঝছেন জায়গাটা কোথা থেকে খায়? আর কি ক্লিয়ার হচ্ছে? এবার কি বুঝতে পারছেন জিনিসটা? ওকে, তো আপাতত এই জিনিসটা এই পর্যন্ত রাখেন। আজকে আমরা অনেক দূর গেছি। আমরা নেক্সট ক্লাস থেকে সব কনভার্সন শিখব। কনভার্সন মানে তো বুঝছেন যে হাউ টু কনভার্ট সি প্লাস প্লাস টু জাভা। তখন আমরা প্রচুর কোড করব, এখানে মুখ দিয়ে যতটুকু সম্ভব ততটুকু করব, বোর্ডে যতটুকু সম্ভব স্লাইডে যতটুকু সম্ভব করাবো। বাট ল্যাবটা ভালো মতো করবেন, কারণ আমার এই নলেজগুলো আপনি যদি ল্যাবে ইমপ্লিমেন্ট না করেন বা আসলে যদি আমার এই নলেজগুলো না বুঝেন, ল্যাবে সত্যি কথা বলতে আবার নতুন করে স্যারদের বুঝাতে হবে। এই কষ্টটা করেন না। আপনি যদি এখান থেকে ক্লিয়ার হন, ল্যাবে স্যার নতুনত্ব কিছু দেখাতে পারবে। কিন্তু আপনি যদি এখান থেকে ক্লিয়ার না হন, ল্যাবে যায় স্যার আবার একই জিনিস পড়াবে, একই জিনিস তো পড়াবেই প্রতিবার, আরো স্যারের টাইম দেওয়া লাগবে এবং স্যার নতুন কিছু করতে পারবে না। সো আমি বলবো এখানে ক্লাসের পড়াটা প্লিজ কাইন্ডলি ক্লাসে ট্রাই করবেন বুঝার। আর আমি আপনাদের আজকে একটা নোটপ্যাড দিয়ে দেবো। নোটপ্যাডের ফাইল তো বুঝেন, ওখানে কিছু টেক্সট থাকবে যে আপনারা হেল্পিং হ্যান্ড হিসেবে এই সাইটগুলো ইউজ করতে পারবেন। এটাও আমি আপনাদের দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আপনাদের হেল্প করার জন্য আমি আছি, কিন্তু আপনারা আমাকে হেল্প করবেন আপনারা নিজেরা জ্ঞান ইনহেন্স করে। ওকে, এইটুকুই আপনাদের কাছে আমার চাওয়া যে আপনারা নলেজটা গেইন করেন। ওকে, জাস্ট এইটুকুই। আচ্ছা, একটু একটা কাগজ ছাড়েন, একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নিন। ইন্টারপ্রেটার কি কম্পাইলারের একটা পার্ট?